17 জুন 2026 রাত নামার ঠিক আগে বিহারের ভোজপুর জেলার বিলৌটি গ্রামের একটা খোলা মাঠ। একদিকে দাঁড়িয়ে আছে বুলেট প্রুফ ড্রেস পরা এসটিএফের সশস্ত্র জওয়ানরা, আর তাদের সামনে দাঁড়িয়ে একটা ছেলে, হাতে পিস্তল, মুখোমুখি ক্যামেরা, আর পিছনে ফেসবুক লাইভে যুক্ত প্রায় 1.5 লাখ ফলোয়ার। সে বলছে যে তার দাবি মানা হয়েছে, সে সারেন্ডার করতে চলেছে। তারপর সে শূন্যে একটা গুলি চালায় আর নিজের পিস্তলটা পুলিশের দিকে ছুড়ে দেয়। কিন্তু কয়েক মিনিট পরেই তার শরীর ঝাঁঝরা হয়ে যায় 5টা গুলিতে, আর সেই দৃশ্য পুরো ইন্টারনেটে ছড়িয়ে পড়ে লাইভ। ওয়েলকাম টু দ্য শো। আমি সঞ্জু, আর আপনি দেখছেন দ্য কেস অফ ভরত ভূষণ তিওয়ারি এনকাউন্টার। আজ আমরা এই কেসের 4টে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। ঘটনাটা আসলে কি হয়েছিল, পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে, সুপ্রিম কোর্ট কেন এই কেস পাটনা হাইকোর্টে পাঠিয়ে দিল, আর ভাইরাল হওয়া লাইভ ভিজুয়ালসের মধ্যে আসলে কতটা সত্যি আর কতটা ফেক। ভরত ভূষণ তিওয়ারি, বয়স 28, ভোজপুর জেলার বিলৌটি গ্রামের বাসিন্দা। তার প্রায় 1.5 লাখ ফেসবুক ফলোয়ার ছিল, যেখানে সে নিয়মিত লাইভ করে এলাকার সমস্যা তুলে ধরত। বিশেষ করে বন্যা এবং নদী ভাঙনে ঘরহারা মানুষদের পুনর্বাসনের দাবি নিয়ে সে বারবার প্রশাসনের সাথে লড়াই করত। স্থানীয়দের কাছে সে ছিল একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট, একজন গলার আওয়াজ, যে দলিত, অনগ্রসর আর গরিব পরিবারগুলোর হয়ে কথা বলত। তার নামে কোনো ক্রিমিনাল কেস, কোনো এফআইআর ছিল না বলে তার পরিবার দাবি করে। 17 জুন সন্ধে শাহপুর থানা এলাকায় একটা পুলিশ অপারেশন চলাকালীন ভরতের মৃত্যু হয়। পুলিশের ভার্জন হলো ভরত বারবার পুলিশের দিকে গুলি চালাচ্ছিল, আর পুলিশ সেলফ ডিফেন্সে পাল্টা গুলি চালাতে বাধ্য হয়, যাতে তার পায়ে গুলি লাগে। পরে পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তার মৃত্যু হয়। কিন্তু ভরতের পরিবার এই ভার্জন সম্পূর্ণভাবে অস্বীকার করে। তার বাবা কাশীনাথ তিওয়ারির দাবি অনুযায়ী ভরতের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড ছিল না এবং সে পিস্তল ছুঁড়ে ফেলে সারেন্ডার করেছিল, তারপরও তাকে গুলি করে মারা হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবার আর শত শত গ্রামবাসী তার দেহ আরা বক্সার হাইওয়েতে রেখে ঘণ্টার পর ঘণ্টা রাস্তা অবরোধ করে, দোষী পুলিশ অফিসারদের গ্রেফতারের দাবিতে। প্রতিবাদ এতটাই ছড়িয়ে পড়ে যে বিহার সরকার বাধ্য হয় 20 জুন একটি বিচার বিভাগীয় তদন্ত ঘোষণা করতে, যার দায়িত্বে আছেন অবসরপ্রাপ্ত হাইকোর্ট বিচারপতি বিনোদ কুমার সিনহা। ততক্ষণে 6 জন পুলিশ কর্মী সাসপেন্ড হয়ে গেছেন, যার মধ্যে আছেন এসএইচও এবং সাব ইন্সপেক্টর পর্যায়ের অফিসাররাও। 23 জুন ভরতের মা আশা দেবীর অভিযোগের ভিত্তিতে খুনের এফআইআরও দায়ের হয়, যেখানে জগদীশপুরের এসডিপিও এবং শাহপুরের প্রাক্তন এসএইচও সহ একাধিক পুলিশ কর্মীর নাম আছে। 27 জুন সামনে আসে পোস্টমর্টেম রিপোর্ট, আর এটাই কেসের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রিপোর্ট অনুযায়ী ভরতের শরীরে মোট 5টা গুলি লেগেছিল, শুধু একটা বা দুটো না। প্রথম গুলি বা উড়ুর সামনের ওপরের অংশে, দ্বিতীয়টা বা উড়ুর ভিতরের মাঝের অংশে, তৃতীয়টা ডান উড়ুর ভিতরের মাঝের অংশে, চতুর্থটা ডান উড়ুতে ভিতর থেকে বাইরের দিকে বেরিয়ে গেছে, আর পঞ্চম গুলিটা লেগেছে বাঁ পায়ের মাঝামাঝি অংশে, পিছন থেকে। এই পিছন থেকে শব্দটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তৈরি করছে। যদি ভরত সত্যিই পুলিশের দিকে মুখোমুখি গুলি চালাচ্ছিল, তাহলে তার শরীরের পিছনের দিকে গুলি কিভাবে লাগলো? আরা সাদার হাসপাতালের সার্জন ডক্টর MH আনসারিও প্রাথমিক পরীক্ষায় বলেছিলেন যে তার পায়ে এবং পেটের নিচের অংশে 4 থেকে 5টা গুলি লেগেছিল, যেটা পরে পোস্টমর্টেম রিপোর্টেও মিলে যায়। ভরতের ভাই চন্দন তিওয়ারি মিডিয়ার সামনে বলেছেন যে তারা শুরু থেকেই বলছিলেন 5টা গুলির কথা, আর এখন রিপোর্টই তাদের দাবি প্রমাণ করে দিয়েছে। যদিও এটা মনে রাখা জরুরি, শুধু গুলির সংখ্যা আর জায়গা দিয়ে এখনও আইনিভাবে প্রমাণ হয় না যে এনকাউন্টার সাজানো ছিল কিনা। সেই সিদ্ধান্ত এখনও বিচারাধীন তদন্তের ওপর নির্ভরশীল। কেসটা যখন রাজ্য রাজনীতির বাইরে গিয়ে জাতীয় স্তরে পৌঁছায়, তখন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি সুপ্রিম কোর্টে একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL দাখিল করেন আর্টিকেল 32 এর অধীনে। দাবি ছিল একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্ট বিচারপতির নেতৃত্বে স্বাধীন কমিটি গঠন করা হোক আর CBI তদন্ত করা হোক। পিটিশনে শুধু ভরতের কেস না, উত্তরপ্রদেশের কমলেশ বিন্দের এনকাউন্টারের কথাও তোলা হয়, এই দাবি নিয়ে যে গোটা দেশে এনকাউন্টার কালচার একটা বিপজ্জনক প্যাটার্নে পরিণত হচ্ছে। কিন্তু জাস্টিস MM সুন্দ্রেশ আর জাস্টিস শীল নাগুর ভ্যাকেশন বেঞ্চ এই পিটিশন গ্রহণ করতে অস্বীকার করেন। বেঞ্চ স্পষ্ট বলে দেয়, "We are not inclined to entertain this under Article 32. It's better to go to 8Cs because they are monitoring better." অর্থাৎ সুপ্রিম কোর্ট এই কেসের গুরুত্ব অস্বীকার করেনি, কিন্তু বলেছে হাইকোর্ট এই ধরনের কেস মনিটর করার জন্য বেশি উপযুক্ত জায়গা। পিটিশনারকে লিবার্টি দেওয়া হয় পাটনা হাইকোর্টে যাওয়ার জন্য। এর আগেও একবার জাস্টিস BV নাগারাথনার বেঞ্চে এই পিটিশন আর্জেন্ট হিয়ারিংয়ের জন্য মেনশন করা হয়েছিল, কিন্তু কোর্ট তখনও বলেছিল রেজিস্ট্রারের কাছে গিয়ে আগে লিস্টিং করাতে। তাই এখন কেসের পরবর্তী লড়াই হবে পাটনা হাইকোর্টে, যেখানে ইতিমধ্যেই রাজ্য সরকারের নিজের বিচার বিভাগীয় তদন্ত চলছে।
এই কেসে যতটা তথ্য ছড়িয়েছে ঠিক ততটাই ছড়িয়েছে মিসইনফরমেশন। ফ্যাক্টলি রিপোর্ট অনুযায়ী দুটো আলাদা ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। দুটোই ভরতের এনকাউন্টারের সাথে জড়িয়ে ছড়ানো হয়েছিল, আর দুটোই ছিল সম্পূর্ণ ভুয়ো দাবি। প্রথম ভিডিওতে একটা সংঘর্ষের দৃশ্য দেখানো হচ্ছিল, যেটাকে এনকাউন্টারের লাইভ ফুটেজ বলে দাবি করা হয়। রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিওটা আসলে উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার একটা গোশালায় গরু মৃত্যুর পর বজরং দলের প্রতিবাদ আর পুলিশের সাথে ধস্তাধস্তির দৃশ্য। ভরতের ঘটনার সাথে এর কোনো সম্পর্কই নেই। দ্বিতীয় ভিডিওতে অস্ত্র হাতে বিশাল ভিড় আর গুলির আওয়াজ দেখানো হয়। দাবি করা হয় এটা ভরতের এনকাউন্টারের পর বিহার পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ। কিন্তু এটাও ধরা পড়ে যায় এই ভিডিও আসলে রাজস্থানের মেনার গ্রামের ঐতিহ্যবাহী গান পাউডার হোলি উৎসবের ভিডিও, যেটা 2025-এর মার্চ মাসে রেকর্ড করা হয়েছিল, ভরতের মৃত্যুরও অনেক আগে। এমনকি একটা মশাল মিছিলের ভিডিও একইভাবে ভুয়ো দাবি নিয়ে শেয়ার করা হচ্ছিল, যেটা আসলে ছত্তিশগড়ের রায়পুরে ভোট চুরির প্রতিবাদে হওয়া একটা পুরনো মিছিলের ফুটেজ। এই প্যাটার্নটা লক্ষ্য করার মতো। যে কোনো হাই প্রোফাইল ইমোশনালি চার্জড কেসে পুরনো অপ্রাসঙ্গিক ভিডিও নতুন করে লাইভ বা সাম্প্রতিক বলে চালিয়ে দেওয়া হয়, যেটা আসল ঘটনার সত্যতা বাছাই করার কাজটাকেই আরও কঠিন করে তোলে। ভারত ভূষণ তিওয়ারি কেস আজও পুরোপুরি বন্ধ হয়নি। বিচার বিভাগীয় তদন্ত চলছে, পাটনা হাইকোর্টে মামলা যাচ্ছে, আর পোস্টমর্টেম রিপোর্ট নতুন প্রশ্ন তুলে দিয়েছে, যেগুলোর উত্তর এখনও আইনিভাবে নিষ্পত্তি হয়নি। পুলিশের ভার্জন আর পরিবারের ভার্জনের মধ্যে ফারাক এখনও বিশাল, আর যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ কাউকে দোষী বলাটা তথ্যের ভিত্তিতে নয়, শুধু ধারণার ভিত্তিতে হবে। এই কেস আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। এনকাউন্টার কালচার নিয়ে দেশ জুড়ে যে বিতর্ক চলছে, তাতে সত্যি আর প্রচারের মধ্যে ফারাক করা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। আর যতক্ষণ না স্বচ্ছ স্বাধীন তদন্ত হচ্ছে, ততক্ষণ ভরতের পরিবার আর দেশের মানুষ দুজনেরই একটাই প্রশ্ন থেকে যাচ্ছে, সেই মাঠে আসলে কি হয়েছিল।